Hello, the ACC Bus 2024. Thank you, and thank you so much for watching my video about completing sentence. Perhaps you were waiting for me, and I'm with you. Don't worry. And let's go to a main point. You see here on the board there are some clauses. There are some clauses. There are some clauses and fixed clauses, and you should memorize them. অর্থাৎ এগুলো আমাদের সব কটাই মুখস্থ করতে হবে। এগুলো সব মুখস্থ করতে হবে। এই 9টি বাক্য দিয়েছি, অর্থাৎ 9টি বাক্যাংশ দিয়েছি। হ্যাঁ, এখানে বাক্যাংশ হিসেবে ব্যবহৃত হবে। হ্যাঁ, এখানে 9টি বাক্যাংশ দেওয়া আছে। এই 9টি বাক্যাংশ আমরা সুন্দর করে মুখস্থ করব। বাংলা এবং ইংলিশ দুটোই, বাংলা এবং ইংলিশ দুটোই আমরা কি করব? মুখস্থ করব। আর এই মুখস্থ করার পর আমরা আর একটি বাক্যাংশের সাথে অর্থের একটা মিল করব। তো চলুন আমরা দেখি কিভাবে সেটা মিল করা যায়। ওকে, আমরা দেখতে পাচ্ছি প্রথমেই এখানে অ্যাজ বা সিন্স দেওয়া আছে। অ্যাজ বা সিন্স দেওয়া আছে। তো আমরা যদি অ্যাজ বা সিন্স লিখি, অ্যাজ অথবা সিন্স, অ্যাজ অথবা সিন্স, এটা বাংলা হলো কি? যেহেতু। যেহেতু অ্যাজ বা সিন্স, অ্যাজ বা সিন্সের বাংলা হচ্ছে যেহেতু। তো যেহেতু এরপরে আমরা একটা ক্লোজ লিখবো। এরপরে একটা ক্লোজ লিখবো। অ্যাজ বা সিন্স, অ্যাজ বা সিন্স আই ওয়াজ ইন, একটা কমা দিলাম। অ্যাজ বা সিন্স আই ওয়াজ ইন, বাংলা কি? অ্যাজ আই ওয়াজ ইন, যেহেতু আমি অসুস্থ ছিলাম। যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমরা এখানকার প্রথম বাক্যাংশটা যে ব্যবহার করি, আই কুড নট ডু দ্য ওয়ার্ক। তাহলে বাংলা কি হচ্ছে? যেহেতু আমি অসুস্থ ছিলাম, আমি কাজটি করতে পারি নাই। ক্লিয়ার? আসলে এখানে স্পিকার বা বক্তা পূর্ণাঙ্গভাবে অর্থটা প্রকাশ করতে পারলো। দেখো হয় কিনা আবারও, অ্যাজ বা সিন্স যেহেতু আই ওয়াজ ইন, আমি অসুস্থ ছিলাম, আই কুড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি নাই। তাহলে কি বাক্যটার পুরো অর্থটা কি ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এবার আমরা যদি পরের সূত্রে যাই, দো অলদো। দো অলদো, দো অলদো মানে যদিও। দো অলদো, THOUGH, দো অথবা অলদো। অলদো যদিও। তাহলে দো অলদো মানে যদিও। যদিও আবারও যদি আমরা এই বাক্যাংশটাই লিখি, পুনরায় দেখি যে যদিও আমি অসুস্থ ছিলাম। যদিও আমি অসুস্থ ছিলাম, তাহলে আমরা এখানে কোন বাক্যাংশটা অ্যাড করতে পারি? যদিও আমি অসুস্থ ছিলাম। এবার যদি আমরা এটা দিই যে আই কুড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারিনি, একটু কেমন হয়? আমরা এখানে যদি কি করি, এই নট কথাটা বাদ দিয়ে দিই। নট কথাটা বাদ দিয়ে দিই। যদিও আমি অসুস্থ ছিলাম, আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পেরেছিলাম। তাহলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অর্থের উপর নির্ভর করে বাক্যাংশটা ব্যবহার করতে হবে, যাতে আমরা পূর্ণাঙ্গ অর্থ, যাতে আমরা বাক্যটির পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারি। তো তাহলে অ্যাজ সিন্স দিয়ে ওটা হলো। এবার আমরা দো অলদো দিয়ে করলাম। দো অলদো, দো বা অলদো, বা অলদো আই ওয়াজ ইন, আই কুড ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, আমরা যদি দো অথবা অলদো দিয়ে এই বাক্যটাই লিখি আবার, দো আই ওয়াজ ইন, আই ওয়েন্ট দেয়ার। আমরা যদি এটা দিই, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। আই মেট ইউ, আমি আপনার সাথে সাক্ষাৎ করেছিলাম। আই হেল্পড ইউ, আমি আপনাকে সাহায্য করেছিলাম। আই কল্ড ইউ, আমি কি আপনাকে ডেকেছিলাম। আই ক্যান ওয়ার্ক প্রপারলি, বা আই কুড ওয়ার্ক প্রপারলি, আমি
সঠিকভাবে কাজটি করতে পেরেছিলাম। তাহলে most of the sentences, most of the clauses are related to these rules, So I have thought for a long time how fixed some sentences will be able to cover our incomplete sentence. I thought for a long time, and at last I pointed some clauses. Fixed some clauses, and these clauses will help you to fill up the incomplete sentences. Okay? Now, আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলি। এই যে একটু আগে বললাম আমি ক্লোজের কথা বললাম, ক্লোজ। হয়তো আপনারা বলবেন যে ক্লোজ মানে তো বন্ধ করা। আমরা যেটা বলি ক্লোজ মানে বন্ধ করা, আসলে ক্লোজ না ক্লোজ কোনটা? এখানে যে ক্লোজ ব্যবহৃত হয়েছে সেটা হলো CLAUS, ক্লোজ। এখানে বাক্যাংশ, আর CLOS, ক্লোজ মানে হচ্ছে বন্ধ করা। আর এটার সঠিক উচ্চারণ কি আর এটার সঠিক উচ্চারণ কি? আমরা কিন্তু উল্টাটা বলি, এই ক্লোজটাকে ক্লোজ বলি, আর এই ক্লোজটাকে মানে এই ক্লোজটাকে আমরা কি বলি? ক্লোজ বলি। আর এটাকে ক্লোজ বলি, এটাকে আমরা ক্লোজ বলি, এটাকে কি বলি? ক্লোজ বলি। হ্যাঁ, ক্লোজ বলি, কিন্তু এটা হবে না, ক্লোজ হবে না, এটা হবে ক্লোজ, এটা হবে ক্লোজ, আর এটা হবে ক্লোজ, কিন্তু আমরা কি করি? আমরা উল্টাটা বলি। ক্লোজ মানে বাক্যাংশ আর ক্লোজ মানে বন্ধ করা, কিন্তু আমরা কি বলি? আমরা বলি ক্লোজটাকে ক্লোজ বলি আর ক্লোজটাকে ক্লোজ বলি, যার কারণে আমাদের কিন্তু অর্থের একটা পার্থক্য দেখা যায়। আসলে আমরা সঠিক বুঝতে পারি না, আসলে আমরা ডিকশনারি পড়ি না, যার কারণে আমাদের এই সমস্যা। আমাদের এরকমের ছোটখাটো ভুলগুলো চলছে এবং আগামীতেও চলবে, আমরা যদি কি না হই, সচেতন না হই, আমরা যদি ডিকশনারি ফলো না করি, আমরা বাংলা একাডেমি ডিকশনারি ফলো না করি, আমরা যদি অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি ফলো না করি, আমরা যদি শামসাদ ডিকশনারি ফলো না করি, তাহলে আমরা কীভাবে জানবো? আগে যেভাবে স্যারেরা যেভাবে পড়ে গিয়েছিলেন আমরা সেভাবে শিখে আসছি, সেভাবে পড়ে আসছি, তাই ওভাবে আমরা এখনও চলছি। কিন্তু সেটা কতটুকু রাইট ছিল সেটা আমাদের, আমরা কখনোই ভাবি নেই, কখনো ভেবে চিন্তে দেখিনি যে আসলে আমরা কতটুকু সঠিক পড়তেছি বা পড়াচ্ছি। তো যাই হোক, আমরা আমাদের আসল কাজে আসি। আমরা এবার বাক্যাংশ নিয়ে কথা বলছি। যাই হোক, এখানে যেহেতু কথাটা এখানে ইনকমপ্লিট সেন্টেন্সের সাথে আমাদের রিলেটেড একটা ওয়ার্ড, এই ক্লোজ আর ক্লোজ, তো সেই হিসেবে আমি এই কথাটুকু এখানে আলোচনা করলাম। তাহলে আমরা CLAUS আমরা উচ্চারণ করবো ক্লোজ, আর CLOS ক্লোজ। দিস ইজ দ্য ডিফারেন্স হিয়ার। ওকে, নাও কাম টু আওয়ার মেইন পয়েন্ট। আমরা অলরেডি অলদো অ্যাজ সিন্স ব্যবহার আলোচনা করেছিলাম। তাহলে বেশিরভাগ এখানে বাক্যাংশ আমরা যদি এই সূত্রগুলোর সাথে লিঙ্ক করি, অর্থাৎ জয়েন করি, অর্থাৎ এগুলো দিয়ে যদি আমরা পূরণ করি, তাহলে কিন্তু আমাদের বাক্যাংশ মানে অর্থটা তেমন একটা দেখা গেলো যে সমস্যা হচ্ছে না। আমরা এগুলো দিয়ে যদি পূরণ করি তাহলে একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে। তো আমরা আবারও দেখি, ইফ দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি, ইফ দিয়ে, ইফ আই ওয়্যার ইল,
আমি যদি অসুস্থ থাকতাম, সাপোজ এই ইফ দিয়ে কিন্তু অবশ্যই ইফ দিয়ে একটি অবশ্যই ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে। ইফ এর তিনটা কি বাক্য থাকে, অর্থাৎ একটা ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড কন্ডিশন, একটা থার্ড কন্ডিশনাল। তো জানি না কোন কন্ডিশন থাকবে, ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো একটা থাকবে, অবশ্যই থাকবে। তো এই ইফ যুক্ত আমরা যদি কোনো সেন্টেন্স একটা ইনকমপ্লিট সেন্টেন্স দেখতে পাই, তাহলে আমরা অবশ্যই এগুলোর মধ্য থেকেই আমরা বাছাই করে সেখানে কি করব, অ্যাড করব, দেখি হয় কিনা। তো ইফ আই ওয়ার ইন, আমি যদি অসুস্থ থাকতাম। ইফ আই ওয়াজ ইল বা ইফ আই ওয়ার ইল, এখানে ওয়াজ দেওয়া যাবে না, এই জন্য যে এখানে ওয়াজ দিলে ভুল হবে। এই জন্য হবে যে আমি যদি অসুস্থ থাকতাম, আসলে সেটা রিয়ালিটি মানে প্রকাশ পাচ্ছে না। আমি যদি তো এখানে আমি যদি যেমন বলি ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম। ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। অনুরূপভাবে ইফ আই ওয়াজ ইল দিলে ভুল হবে। ইফ আই ওয়ার ইল, আমি যদি অসুস্থ থাকতাম। আই কুড নট ডু দ্য ওয়ার্ক, আমি যদি এই বাক্যটা বসাই, এই বাক্যাংশটা বসাই, ইফ আই ওয়ার ইল, আমি যদি অসুস্থ থাকতাম। আই কুড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতাম না, আমি কাজটি করতাম না। আচ্ছা, ইফ আই ওয়ার ইল, আমরা যদি এই বাক্যাংশটাও বসাই এখানে অর্থের দিক থেকে, আই হেল্পড দ্য পুয়ার, আমি গরিবকে সাহায্য করতাম। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে যাইতাম। আমি যদি অসুস্থ থাকতাম, আমি সেখানে যাইতাম। তার মানে কি, দেখা গেল যে আমি অসুস্থ থাকতাম, তাহলে সেখানে যাইতাম বা সেখানে ডাক্তারের কাছে যাইতাম, এমন হতে পারে। আমি সেখানে যাইতাম মানে কি, আই ওয়েন্ট দেয়ার মানে কি, আমি সেখানে যাইতাম, অর্থাৎ আমি যদি ডাক্তারের কাছে যেতাম, এরকম মিনিং করে। সো আমাদের এখানে কোনো সমস্যা নেই। অনুরূপভাবে আমরা যদি আসি আবার এই অ্যাজিভ আর অ্যাজ দো, এখানেও কিন্তু আমাদের সেম। তাহলে আমরা যদি এখানে অ্যাজ দো বা অ্যাজিভ ব্যবহার করি, আই স্পিক অ্যাজ ইফ, তাহলে আই স্পিক অ্যাজ ইফ বলতে এখানে যেন। তাহলে আই স্পিক, আমি কথা বলি, অ্যাজ ইফ আই কুড নট ডু দ্য ওয়ার্ক, মানে আমি এমনভাবে কথা বললাম যেন কাজটি করতে পারি না। আবার আই স্পিক, আমি কথা বলি যেন আই হেল্প দ্য পুয়ার, আমি গরিবদের সাহায্য করি। আই স্পিক অ্যাজ ইফ আই ওয়েন্ট দেয়ার, মানে আমি এমনভাবে কথা বলছি যেন আমি সেখানে গিয়েছিলাম। তাহলে কি বাক্যের এই অংশের সাথে এই অংশের কি মিল আছে আমরা দেখতে পাচ্ছি? অবশ্যই মিল আছে, কারণ পূর্ণাঙ্গ বাক্য প্রকাশ হলো যে আই স্পিক অ্যাজ ইফ, আমি কথা বলি অ্যাজ ইফ যেন আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। এমনভাবে আমরা ভাবভাবে কথা বলি না, যে দেখা গেলো যে আমি সেখানে যাইনি, কিন্তু আমি এমনভাবে কথা বললাম ভাব নিয়ে যে মনে হচ্ছে আমি সেখানে গিয়েছিলাম। তারপরে দেখেন আই কল্ড ইউ, আমি তোমাকে ডেকেছিলাম, আমি আপনাকে ডেকেছিলাম, আমি আপনাদের ডেকেছিলাম। তাহলে আমি এমনভাবে কথা বলি বা এমনভাবে কথা বললাম যেন আমি আপনাকে ডেকেছিলাম। তাহলে কি মিনিং ঠিক আছে? তাহলে আমরা মোস্ট অফ দ্য ক্লোজেস are able to complete the incomplete sentences. Next we see I wish it is high time. it is high time দিয়ে আমরা যদি একটা বাক্য আবার শুরু করি, দেখুন I wish বাকিটা শূন্য স্থান। I wish আমরা অনেকে পড়েছিলাম I wish I were a bird, I wish I were a king, I wish I were a queen. Like this, I wish যদি আমি দেই I wish I could not do the work, I wish I helped the poor, I wish I went there, I wish I helped you. তাহলে বাংলা অর্থটা মিল করুন।
আই উইশ আই ওয়ার কিং, এটা বাংলা কি বলুন আপনারা? আই উইশ আই ওয়ার কিং, আমি যদি রাজা হতাম, আমি যদি রাজা হতাম। ঠিক তেমনিভাবে আই উইশ আই হেল্প ইউ, আমি যদি আপনাকে সাহায্য করতে পারতাম বা আমি যদি আপনাকে সাহায্য করতাম। অথবা আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে যাইতাম। আই উইশ আই ওয়েন্ট দেয়ার, আমি যদি সেখানে যাইতাম। অথবা আই মেট ইউ, আই উইশ আই মেট ইউ, আই উইশ আই মেট ইউ, তাহলে আমি যদি আপনার সাথে দেখা করতাম। অনুরূপভাবে আই হেল্প দ্য পুর, আই হেল্প দ্য পুর, তাহলে আই হেল্প দ্য পুর, আই উইশ আই হেল্প দ্য পুর, তাহলে আমি যদি গরিবদের সাহায্য করতে পারতাম। নেক্সট উই সি টিল আনটিল, টিল আনটিল আনলেস, টিল আনটিল আনলেস, টিল আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না। আমরা দেখি বাক্যাংশটা, তাহলে ওয়েট হিয়ার, ওয়েট হিয়ার টিল। অনেকে টিল বলে, টিলের অর্থ ধরে পর্যন্ত। আমি মানছি টিলের বাংলা অর্থ পর্যন্ত হয়, কিন্তু সেটি যখন প্রিপজিশন হিসেবে থাকে, অর্থাৎ সেটি যখন প্রিপজিশন হিসেবে থাকে তখন সেটা কি, তখন ওটা পর্যন্ত। কিন্তু যখন একটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হবে, হ্যাঁ, যখন দুইটি ক্লোজকে কি করবে, যুক্ত করবে, তখন এই টিলের বাংলা যতক্ষণ পর্যন্ত না। অর্থাৎ ওয়েট হিয়ার টিল, এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত না, এইরকম অর্থ প্রকাশ করবে। তাহলে ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, টিল যতক্ষণ পর্যন্ত না। আই ওয়েন্ট দেয়ার, আই কুড নট ডু দ্য ওয়ার্ক, এখানে আই কুড ডু দ্য ওয়ার্ক দিলে ভালো হয়, আই কুড ডু দ্য ওয়ার্ক। আই মেট ইউ, আই কল্ড ইউ, আমরা তো এই বাক্যাংশগুলো ব্যবহার করি। তাহলে এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত আই মেট ইউ, আমি তোমার সাথে দেখা না করি। আই কল্ড ইউ, তোমাকে না ডাকি। আই ওয়েন্ট দেয়ার, সেখানে না যাই। তাহলে মোস্ট অফ দ্য ক্লোজেস we can use here to complete the sentence. আচ্ছা, আমরা আবার দেখছি it is a long time, it is a long time, it is a long time বাংলা অর্থ কি? it is a long time এর বাংলা it is a long time, it is a long time, it is a long time, it is a long time since, বাকিটা আমাদের ব্যবহার করতে হবে। তো এখানে এই ধরনের বাক্যগুলোর বাংলা অর্থ যেটা প্রকাশ পায়, ইট ইজ আ লং টাইম, অনেক দিন হলো, অথবা মেনি ডেজ হ্যাভ পাস্ট, অনেক দিন হয়ে গেছে, বা ইট ওয়াজ আ লং টাইম, বা মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট, লাইক দিস। এই রকমের বাক্যাংশগুলো আসলে কি অর্থ প্রকাশ করে? অনেক দিন বয়ে গেছে, অনেক দিন পার হয়ে গেছে, অনেক দিন অতিবাহিত হয়ে গেছে, অনেক দিন চলে গেছে। সিন্স এখানে হতে বা থেকে এই রকমের অর্থ প্রকাশ করে। আমরা যদি বাংলা বাক্যটা পূর্ণাঙ্গভাবে অর্থ প্রকাশ করতে যাই, তাহলে এরকমের বাংলা বাক্য অর্থ আসে যে অনেক দিন হলো তোমাকে দেখার, বা অনেক দিন থেকে আমি তোমার দেখিনি, অনেক দিন থেকে আমি তোমাকে দেখিনি, অনেক দিন থেকে আমি তোমাদের সাথে দেখা করতে পারিনি। অনুরূপ প্রকাশ মানে অনুরূপ বাক্য অর্থ প্রকাশ করবে। তো আমরা দেখি হয় কি না, ইট ইজ আ লং টাইম সিন্স, আমরা যদি দেই আই হেল্প দ্য পুয়ার, একজন ব্যক্তি বলতেছে যে অনেক দিন হলো আসলে গরিবদেরকে সাহায্য করার। ক্লিয়ার? ইট ইজ আ লং টাইম আই ওয়েন্ট দেয়ার, অনেক দিন হলো সেখানে যাওয়ার, আমি সেখানে গিয়েছিলাম, সেখানে যাওয়ার অনেক দিন হলো। অথবা এরকম অর্থ প্রকাশ করবে যে আমি অনেক দিন থেকে সেখানে যাইনি। আবার যদি দেওয়া যায় ইট ইজ আ লং টাইম সিন্স আই মেট ইউ, অনেক দিন হলো তোমার সাথে সাক্ষাৎ করার, দেখা করার। আবার
ইট ইজ আ লং টাইম আই কলড ইউ, অর্থাৎ তোমাকে স্মরণ করার বা তোমাকে ডাকার অনেক সময় হয়ে গেল, এভাবে আমরা প্রকাশিত। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এগুলোর আই হ্যাভ দ্য, এইগুলো বেশিরভাগ এই বাক্যাংশগুলো আমরা এই বাক্যটা পূরণ করতে ব্যবহার করতে পারবো। শুধু এই বাক্যটা নয়, উপরে যে আমরা সূত্র অনুযায়ী যে বাক্যাংশগুলো থাকবে বা থাকতে পারে, এইগুলো পূরণ করতে গিয়ে আমরা এইগুলো ব্যবহার করতে পারি। তবে খেয়াল রাখতে হবে বাংলা মিনিংটা, দু একটা বাক্যে বাংলা মিনিংটা আমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে আসলে মিনিংটা কতটুকু কি হচ্ছে। তো নেক্সট আমরা আসছি আবার অ্যাজ সুন অ্যাজ নো সুনার হ্যাড। দেন তাহলে অ্যাজ সুন অ্যাজ বাংলা কি? যেই মাত্র, যখনই। অ্যাজ সুন অ্যাজ যেই মাত্র বা যখনই। তাহলে আমরা যদি বলি অ্যাজ সুন অ্যাজ সুন অ্যাজ I saw him, বাকিটা পূরণ করতে হবে। as soon as I saw, এখানে সো উচ্চারণ করতে হবে, স না। আমরা অনেকে বলি সি স সেন, আসলে ডিকশনারি আমরা যদি ফলো করি তাহলে সেখানে সো আছে। আর এস ও হয়তো বলবেন যে এস ওর আবার কি উচ্চারণ হবে? সো, এটা উচ্চারণ হবে সো। আর এস এই ডাব্লিউ এটা হলো সো। যাই হোক, as soon as I saw him, যেই মাত্র আমি তাকে দেখলাম, যেই মাত্র আমি তাকে দেখলাম, as soon as I saw him, যেই মাত্র আমি তাকে দেখলাম, যেই মাত্র তাকে আমি দেখলাম, I called him, তাহলে ইউ এর পরিবর্তে এখানে আমরা হিম দেব। যদি এখানে হিম থাকে তাহলে এখানে হিম দেব। তাহলে I met you, এখানে আমরা ইউ আছে, ইউ এর পরিবর্তে আমরা কি দেব? হিম দেব। তাহলে as soon as I saw him, যেই মাত্র আমি তাকে দেখলাম, I met him, আমি তার সাথে দেখা করলাম। I called him, আমি তাকে ডাকলাম। অনুরূপভাবে নো সুনার হ্যাড, সেম কেস, এখানেও তাই। নো সুনার হ্যাড দেন, এটা যদি আমরা মানে এটা নেগেটিভ আছে আর এটা কি পজিটিভ আছে, তাহলে এটা নেগেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে একই অর্থ প্রকাশ করছে। নো সুনার হ্যাড আই সিন হিম, অর্থাৎ তাকে দেখতে না দেখতে, আই কল্ড হিম, আমি তাকে ডাকলাম। আই মেট হিম, তার সাথে দেখা করলাম। এভাবে আমরা এটা কি পূরণ করতে পারবো। অথবা এভাবে প্রকাশ আমাদের কি বাক্যটা কি অবশ্যই বক্তা যেন পূর্ণাঙ্গভাবে অর্থ প্রকাশ কি করে। তাহলে এখানে অবশ্যই আমরা as soon as I saw him, যেই মাত্র আমি তাকে দেখলাম, I কি called him, আমি তাকে ডাকলাম। I met him, আমি তাকে কি করলাম? তার সাথে দেখা করলাম। আচ্ছা, অনুরূপভাবে আমরা যদি লেস্ট দেখতে পাই, লেস্ট, এই লেস্ট কথাটা এখানে কিন্তু এই লেস্ট ইম্পর্টেন্ট বাক্যাংশ মানে সূত্র, এটা আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। লেস্ট, তো লেস্ট যেহেতু থাকে, লেস্ট তাহলে লেস্ট কীভাবে থাকবে? ওয়াক ফাস্ট, লেস্ট, LEST, লেস্ট, ওয়াক ফাস্ট, লেস্ট। তো লেস্ট ইউ শুড, SHOULD, লেস্ট ইউ শুড ফল ডাউন। আমরা ওখানে একটা বাক্যাংশ দেখতে পাচ্ছি, ফল ডাউন দেওয়া আছে, ফল ডাউন দিও ডাবল দেবেন। আচ্ছা, এখানে অর্থ কি হচ্ছে? ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট ইউ শুড ফল ডাউন। আচ্ছা, এখানে দ্রুত হাঁটো মানে তাড়াতাড়ি হাঁটো। তাহলে এখানে আমরা যদি লেস্ট ইউ শুড এই ফল ডাউনের পরিবর্তে আমরা যদি কি দেই? মিস দ্য ট্রেন দেই। ওয়াক ফাস্ট, লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, ফল ডাউনের পরিবর্তে আমরা যদি মিস দ্য কি ট্রেন দিই, তাহলে এখানে আমরা এরকম বাক্যাংশ এখানে হয়তো পাবো। সেখানে ইউ শুড ফল ডাউন, তাহলে ফল ডাউনের সাথে আমরা যদি
শুটের পরে ফল ডাউনের পরিবর্তে আমরা এখানে যদি মিস দেই, মিস এখানে কি দেব, মিস, MISS, মিস, তাহলে মিস দ্য ট্রেন হতে পারে। তাহলে ওয়াক মানে কি হাঁটো, দ্রুত হাঁটো, দ্রুত হাঁটো, যেন তুমি যেন তুমি বাসটি ফেল না করো বা ট্রেনটি ফেল না করো বা মিস না করো। এখানে যদি এবার ওয়াক ফাস্ট, ওয়াক না দিয়া, আচ্ছা ওয়াক ফাস্ট, এই ফাস্ট কথাটা না দিই আমরা যে স্লো দিই, ওয়াক স্লোলি, ওয়াক স্লোলি, ওয়াক স্লোলি, ধীরে হাঁটো, তাহলে ইউ শুড ফল ডাউন। তখন কিন্তু আমাদের এই মিস দ্য ট্রেন এটা বাদ দিয়ে আমাদের কি দিতে হবে, যেহেতু ওয়াক স্লোলি, ধীরে হাঁটতে বলছে, তাহলে কিসের ভয়ে আমরা ধীরে হাঁটবো, তাহলে দেখা যাচ্ছে যে হয়তো আমার পড়ে যাওয়ার ভয় এরকম, তাহলে পড়ে যাওয়ার ভয়, সেক্ষেত্রে কিন্তু তোমার কি আসবে, সেখানে আসবে ফল ডাউন। আর যখন ওয়াক ফাস্ট বলতেছে মানে দ্রুত হাঁটো, তাহলে আমরা অনেক সময় দ্রুত হাঁটি কী জন্য, আমরা অনেক সময় দ্রুত হাঁটি, দেখা যাচ্ছে যে আমাদের ট্রেন হয়তো চলে যাচ্ছে, হ্যাঁ হয়তো বাস চলে যাচ্ছে, ঠিক 10টায় চলে যাবে, হয়তো আমি এখানে হয়তো 9:45 আছি, তাহলে আমাকে এই 15 মিনিটে ওই রাস্তা যেতে হবে এবং বাসটা ধরতে হবে, এই জন্য তখন বলে দ্রুত হাঁটো, এই জন্য তখন বলে দ্রুত হাঁটো। তাহলে আমরা এখানে যখন দ্রুত হাঁটবে, ফাস্ট কথাটা যখন থাকবে, ফাস্ট, যখন এই ফাস্ট কথাটা থাকবে তখন আমরা কি দেব, মিস দেব, মিস দ্য ট্রেন, মিস দ্য ট্রেন। কিন্তু এই ফাস্টের পরিবর্তে যদি স্লো থাকে, ফাস্টের পরিবর্তে যদি স্লোলি থাকে, তাহলে স্লোলি থাকলে আমরা সেখানে, হ্যাঁ সেখানে কি দেব, ফল ডাউন ব্যবহার করব। কি ব্যবহার করব, ফল ডাউন ব্যবহার করব। তো নেক্সট আসি আমরা এবার, সো দ্যাট, সো দ্যাট, আমরা সো দ্যাট শেষের দিকে আসছি কমপ্লিটিং সেন্টেন্সে। তাহলে সো দ্যাট, যাহাতে, সো দ্যাট হলো যাহাতে, মানে সো ডট ডট দ্যাট হলো এত যে, আর সো দ্যাট হলো যাহাতে। তাহলে আমরা একটু যদি বাক্য লিখি এখানে, আই ইট রাইস, আমি ভাত খাই, সো দ্যাট, সো দ্যাট, যাহাতে বাকিটা নেই, তাহলে আই ইট রাইস সো দ্যাট, আমি ভাত খাই যাহাতে। তাহলে আমরা এখানে এমন একটা বাক্যাংশ খুঁজে নেব যেমন এখানে যেন সেটা অর্থপ্রকাশ পূর্ণাঙ্গভাবে করে। তাহলে আই ইট রাইস সো দ্যাট, আমরা এখানে কোনটা ব্যবহার করতে পারি, কোন বাক্যাংশটা ব্যবহার করতে পারি, এগুলো ব্যবহার না করে আমরা যদি এইটা ব্যবহার করি, আই ক্যান ওয়ার্ক প্রপারলি, আই ইট রাইস সো দ্যাট আই ক্যান ওয়ার্ক প্রপারলি, আমি ভাত খাই যাহাতে আমি কাজটি সঠিকভাবে করতে পারি। আচ্ছা এবার যদি বলি আই ইট রাইস না দিয়ে আমরা অন্য কিছু দিই, যদি বলে আই ইট গুড ফুড, আই ইট গুড ফুড, হ্যাঁ আমি ভালো খাদ্য খাই, আমি ভালো খাদ্য খাই, সো দ্যাট আমরা এই কথাটাই ব্যবহার করবো, আই ক্যান ওয়ার্ক প্রপারলি। তাহলে কি বাক্যের অর্থ কি সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না, অবশ্যই প্রকাশ পাচ্ছে। তাহলে নেক্সট আমরা দেখি সো ডট ডট দ্যাট, আমরা সো ডট ডট দ্যাটে আসি, এত যে, এই সোয়ের বাংলায় এত, আর এখানে দ্যাটের অর্থ যে, এত যে। তাহলে আমরা যদি ব্যবহার করি আই ওয়াজ সো উইক, আই ওয়াজ সো উইক দ্যাট, আই ওয়াজ সো উইক দ্যাট, আমি এত দুর্বল ছিলাম যে, আই ওয়াজ সো উইক দ্যাট, আমি এত দুর্বল ছিলাম যে। আমরা কোনটা ব্যবহার করবো এখানে, আই কুড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি নাই, আই কুড নট ডু দ্য ওয়ার্ক, আমরা প্রথমটা ব্যবহার করলাম, ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারিনি, তাহলে প্রথমটা ব্যবহার করলাম। আই ওয়াজ সো উইক দ্যাট, আই ওয়াজ সো উইক দ্যাট আই কুড নট ডু দ্য ওয়ার্ক, তাহলে আমি কাজটা করতে পারিনি। তাহলে সো ডট ডট দ্যাট এবং সো দ্যাট আমরা মোটামুটি এই যে সূত্রগুলো আমি বোর্ডে লিখেছি, এই সূত্রগুলোর মধ্য থেকেই কিন্তু মোটামুটি কোশ্চেন সিলেক্ট হয়। আমরা বিগত সালের প্রশ্নগুলো যদি কম্পেয়ার করি তাহলে দেখব যে এই সকল সূত্রের মধ্যে অবশ্যই অবশ্যই, হ্যাঁ 4টা 5টা 6টা 7টা, হ্যাঁ 8টা এরকমের আমরা এখান থেকে খুঁজে পাবো। তো যাই হোক, আমি আপাতত এই বাক্যাংশগুলো দিয়ে বেশিরভাগ কমপ্লিটিং সেন্টেন্স আমরা পূরণ করতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ হলো আমাদের এই 9টি বাক্যাংশ সুন্দরভাবে কি করা, মুখস্থ করা।
এই 9টি বাক্যাংশ সুন্দরভাবে মুখস্থ করতে হবে। মুখস্থ করে এই সূত্রগুলো যতগুলো আছে এগুলোর মধ্য থেকে আরও সূত্র আছে, সেগুলোর মধ্যে থেকে আমরা যে অ্যাডজাস্ট করি তারপরে কোনো সমস্যা হবে না। তো আমরা যদি এই বাক্যাংশ মানে এই সূত্রগুলো থাকে কোনো বাক্যাংশের মধ্যে, আর এই বাক্যাংশগুলো দিয়ে যদি পূরণ করি, আমরা চেষ্টা করবো একটু বাংলা অর্থ মিল করার জন্য, তাহলে আমরা আশা করি যে আমরা এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো সুন্দরভাবে কী করতে পারবো, সমাধান করতে পারবো। তো যাই হোক, সেই সাথে এখানে যেহেতু আমরা 9টা বাক্য দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9। তো এখানে আরেকটা বাক্য হলো, সেটা হলো এখানে আমি লিখে দিয়েছি যে কিছু প্রবাদ বাক্য মুখস্থ করতে হবে। আসলে এই 10টা কমপ্লিটিং সেন্টেন্স, 10টা ইনকমপ্লিট সেন্টেন্সের মধ্যে একটা প্রবাদ বাক্য দেওয়া থাকে। এই প্রবাদ বাক্য একটা, এখানে কিন্তু এই প্রবাদ বাক্যটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, এটা মুখস্থ করতে হয়। এটা খনার বচনের মতো, এটা মুখস্থ করতে হয়, মুখস্থ করে লিখতে হয়। যেমন একটা বলি আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। আ লিটল লার্নিং, LITTLE, a little learning is a dangerous thing. তো a little learning is a dangerous thing, এখানে দেখা গেল যে a little learning থাকলো, a little learning is দেওয়া থাকলো, বাকিটা নাই। এখানে কিন্তু আমরা বানিয়ে বা অন্য কিছু করে বা এই রকমের বাক্যাংশ লিখে এটা পূরণ করতে পারবো না, এবং করলেও সেটা অর্থ মিলবে না। সুতরাং আমাদের কি করতে হবে, কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য আমাদের মুখস্থ করতে হবে। তো আমি এই প্রবাদ বাক্যগুলো তোমাদের দিয়ে দেবো, হয়তো 2-1টা ক্লাসের মধ্যেই, ভিডিওর মধ্যেই, ওই ফাঁকে, মানে ওই ক্লাসের ফাঁকে অবসর সময়ে আমি তোমাদের এই কিছু প্রবাদ বাক্য, গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্য আমি কিছু তোমাদের দিয়ে দেবো, সেগুলো দিয়ে কমপ্লিট করতে পারবো। আচ্ছা, এখন এখানে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন আরও কিছু বিষয়। এখানে রিলেটিভ প্রোনাউন সম্পর্কিত বাক্য, অর্থাৎ আমরা যে ইনকমপ্লিট সেন্টেন্স এর কাজ করতেছি, সেখানে এইগুলো ছাড়াও রিলেটিভ প্রোনাউন সম্পর্কিত বাক্য থাকতে পারে। তো এগুলো আমরা কিভাবে সমাধান করব? এগুলোতে কিন্তু এই রকমের কোনো রুল সাধারণত প্রয়োগ হচ্ছে না, বা হলে সেটা অর্থ প্রকাশ সুন্দরভাবে প্রকাশ করছে না। তো এটার বুদ্ধি কি, আমরা কিভাবে সেটা পূরণ করব? এখানে কিছু ওই বলেছিলাম যে বাংলা ভাষা, কোথায় বলে না, আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপর ইংরেজি শেখার পত্তন। তো ঠিক এটাকেই ফলো করে আমরা এই রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লিটিং সেন্টেন্স কীভাবে পূরণ করব, ইনকমপ্লিট সেন্টেন্স কীভাবে কমপ্লিট করব, সেটা আমরা একটু এখানে চেষ্টা করব, সমাধান করার চেষ্টা করব। কিভাবে সেটা করব? তো তার আগেই আমাদের জানা দরকার যে এখানে আমি কিছু বাক্যাংশ দিয়েছি, এখানে কিছু বাক্যাংশ দেখা যাচ্ছে লেখা। তো এই বাক্যাংশগুলোর বাংলা অর্থ আমাদের জানা দরকার, এই বাংলা অর্থ জানা দরকার, এবং এই সাথে কিছু গঠন পদ্ধতি দেওয়া আছে। এই গঠন পদ্ধতি একটু খেয়াল রাখতে হবে। যদি খেয়াল রাখতে পারি তাহলে আমরা কিন্তু আসলে এই রিলেটিভ প্রোনাউন যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সগুলো আমরা কমপ্লিট করতে সক্ষম হব। যেমন দেখুন, দ্য ম্যান হু, এখানে দি ম্যান হু বাংলা অর্থ কি? আসলে হু মানে তো কে বা কাহারা, কিন্তু এই রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে এই হুয়ের বাংলা হবে যিনি বা যে বা যারা, যিনি বা যে বা যারা। তাহলে দি ম্যান হু বাংলা কি হচ্ছে? যে মানুষটি। দি ম্যান হু, যে মানুষটি। আচ্ছা, দি ম্যান হু এর পরে কিন্তু একটা ভার্ব বসবে, তারপরে অন্যান্য। তাহলে দি ম্যান হু ভার্ব একটা দেবো, কেম হিয়ার, যে মানুষটি এখানে এসেছিল। আমাদের কিন্তু বাক্য পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করলো না, আমাদের আরও দরকার যে মানুষটি কেম হিয়ার, এখানে এসেছিল, হয় আমার বন্ধু, হয় আমার চাচা, হয় আমার কাকা। তাহলে ইজ মাই আঙ্কল, ইজ মাই আঙ্কল, বা ইজ মাই টিচার। এইভাবে আমরা এটা পূরণ করার চেষ্টা করব। তা দি ম্যান হু এর পরে অবশ্যই আমরা একটা ভাত ব্যবহার করব। এটা কী ব্যবহার করবো? ভাত। দি ম্যানের পরে একটা দি ম্যান হু, বা দি বয় হু, দি ওম্যান হু, এটা থাকার পরে যদি হু থাকে তাহলে অবশ্যই আমরা হুয়ের পরে একটা ভাত ব্যবহার করব। এই হুয়ের পরে কোনো সাবজেক্ট ব্যবহার করা যাবে না। নেক্সট, দ্য বুক হুইস, এটা বস্তু বোঝাচ্ছে, এই জন্য হুইস, এই জন্য হুইস। তাহলে দি বুক হুইস
যে বইটি, যে বইটি, যে বইটির পরে এবার কিন্তু আগে ভার্ব ব্যবহৃত হয়েছিল, এবার আমরা কিন্তু সাবজেক্ট ব্যবহার করছি। দেখো হয় কি না, দি বুক উইচ, যে বইটি, আমি কিনেছিলাম, সাবজেক্ট, ভার্ব দেবো তারপর, কিনেছিলাম, বোট, দ্য বুক উইচ আই বোট, যে বইটি আমি কিনেছিলাম সুন্দর, তাহলে ইজ ফাইন, ইজ বিউটিফুল, ক্লিয়ার। তাহলে দি বুক এরপরে হুইচ দেওয়া আছে, এবারে আমরা সাবজেক্ট ব্যবহার করবো। এটা খেয়াল রাখতে হবে যে এখানে দি ম্যান হু এর পরে ভার্ব, আর এখানে উইচের পরে কি ব্যবহার করতে হবে, সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে সাবজেক্ট পরে ভার্ব, ইজিলি। এবার আসছো দি বয় হুম, দি বয় হুম, এবার বাংলা অর্থ কি, যে বালকটিকে, যে বালকটিকে, দি বয় হুম, যে বালকটিকে, এখানে হুমের পরে কি দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে। তাহলে খেয়াল রাখতে হবে আমাদের যে হুমের পরে অবশ্যই আমাদের সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে ভার্ব হবে। আর সাবজেক্ট ব্যবহার করলেই তো ভার্ব অবশ্যই অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে দি বয় হুম, যে বালকটিকে, আই সো, আমি দেখেছিলাম, ইজ মাই ব্রাদার। তাহলে কি বাক্য ক্লিয়ার হলো। অনুরূপভাবে দি বয় হুস, দি বয় হুস, যে বালকটির, যে বালকটির, দি বয় হুস, যে বালকটির। আচ্ছা, এই হুজের পরে কিন্তু নাউন দেওয়া আছে, হুজের পরে একটা নাউন। তাহলে দি বয় হুস পেন, দি বয় হুস মাদার, দিস বয়, আচ্ছা, দি বয় হুস ফাদার, দি বয় হুস বুক, যে বালকটির বই, লস্ট, কি নাউনের উপরে ভার্ব দেওয়া আছে। তাহলে দি বয় হুস বুক ইজ লস্ট, যে বইটির, যে বালকটির কি বইটি হারিয়েছিল, ইজ মাই ব্রাদার, ইজ মাই সিস্টার, লাইক দিস, ইজ মাই কাজিন। আচ্ছা, তাহলে অনুরূপভাবে আমরা আবার দেখি, ইট ইজ 1980, ইট ইজ 1980 ওয়েনের পরে কি দেওয়া আছে, সাবজেক্ট, তারপরে ভার্ব। তাহলে এটা হচ্ছে 1980 সাল, যখন আমি জন্মগ্রহণ করেছিলাম, তুমি জন্মগ্রহণ করেছিলে, হ্যাঁ, সে জন্মগ্রহণ করেছিল, হ্যাঁ, সে সেখানে গিয়েছিল, হ্যাঁ, আমি সেখানে গিয়েছিলাম। তাহলে আমরা কি লিখতে পারি, ইট ইজ 1980 ওয়েন আই ওয়াজ ইন প্যারিস, হ্যাঁ, ইট ইজ 1980 আই ওয়াজ ইন লন্ডন, লাইক দিস। তারপর তাহলে ওয়েনের পরে আমরা কি দেবো, সাবজেক্ট, ওয়েন। আচ্ছা, দিস ইজ দ্য প্লেস ওয়ার, এখানে ওয়ার দেওয়াই আছে, তো ওয়ারের পরে আমরা সাবজেক্ট ব্যবহার করব, ওয়ারের পরে সাবজেক্ট ব্যবহার করবো, সাবজেক্ট পরে ভার্ব। তাহলে দিস ইজ দ্য প্লেস, এই হয়ে জায়গাটি, ওয়ার, যেখানে আই ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন, মাই ফ্রেন্ড ওয়াজ বর্ন। তাহলে মাই ফ্রেন্ড, সাবজেক্ট মাই ফ্রেন্ড, ভার্ব হলো ওয়াজ বর্ন, হয়ে গেল। নেক্সট, দিস ইজ দ্য রিজন, এই হয় কারণটি, ওয়াই আই কেম হিয়ার। তাহলে ওয়াইয়ের পরে, ওয়াই আই কেম হিয়ার, ওয়াইয়ের পরে সাবজেক্ট, ওয়াইয়ের পরে সাবজেক্ট ভার্ব। তাহলে যদি রিলেটিভ প্রোনাউন যুক্ত বা সম্পর্কিত কোনো ইনকমপ্লিট সেন্টেন্স থাকে, আমাদের খেয়াল রাখতে হবে এই রিলেটিভ প্রোনাউনগুলো, এগুলো কি দেওয়া আছে এবং এটার অর্থ কি, এটার অর্থ কি, আর কোন রিলেটিভ প্রোনাউনের পরে কি বসছে, সাবজেক্ট বসছে না ভার্ব বসছে, সাবজেক্ট বসছে না ভার্ব বসছে। যদি সাবজেক্ট ভার্ব এভাবে সেটিং করতে পারেন তাহলে আর ভুলের সম্ভাবনা নেই। যেমন এটা খেয়াল মুখস্থ করতে হবে, এখানে হুয়ের পরে কি বসলো, ভার্ব বসলো। তাহলে হুয়ের পরে, হু যেখানে থাকবে এখন, হুর পরে কিন্তু ড্যাশ থাকলে আমাকে ওখানে ভার্ব বসাতে হবে। নেক্সট, উইস, উইসের পরে কি আছে, সাবজেক্ট, উইসের পরে কিন্তু সাবজেক্ট বসাতেই হবে, আর সাবজেক্ট হলে আপনি ভার্ব বসাবেন। নেক্সট, হুম, হুমের পরে কি আছে, সাবজেক্ট, আর সাবজেক্ট বসালেই ভার্ব। অনুরূপভাবে এখানে ওয়েন, ওয়েনের পরেও কিন্তু কি বসবে, সাবজেক্ট বসবে, আর এখানে ওয়ারের পরেও সাবজেক্ট বসবে, আর রিজন ওয়াইয়ের পরেও এখানে সাবজেক্ট বসবে। তাহলে আমরা যদি এটা একটু সঠিকভাবে, একটু মাইন্ডলি, হ্যাঁ, একটু যদি আমরা মনোযোগ সহকারে অ্যাক্টিভলি আমরা যদি এটা একটু ফলো করি, তাহলে আমার মনে হয় যে এই জাতীয় ইনকমপ্লিট সেন্টেন্সগুলো আমরা কি করতে পারবো, খুব সহজেই কমপ্লিট করতে পারবো। তো আসুন আমরা যদি এই নয়টি বাক্যাংশ যদি আমরা একবারে মুখস্থ করি, আর এইটুকু যদি একটু ফলো করি ভালো করে,
যে আসলে কোন রিলেটিভ প্রোনাউন পরে কি বসে, সেটা যদি আমরা কমপ্লিট করি, সেটা যদি মুখস্থ করি, একটু মনে রাখার চেষ্টা করি, আমার মনে হয় যে আমরা এই 10 মার্কের যে কমপ্লেক্স সেন্টেন্স আছে এগুলো আমরা খুব সহজেই ইজিলি, হ্যাঁ, খুব সহজেই আমরা সেটা কী করতে পারবো, পূরণ করতে পারবো। তো আমরা এই ইনকমপ্লিট সেন্টেন্স সম্পর্কে টোটালি একটা আলোচনা আমরা করলাম। আশা রাখি এটা যদি আপনারা সুন্দর করে প্র্যাকটিস করেন, ভালো করে মুখস্থ করেন এবং প্র্যাকটিক্যালি কিছু চর্চা আমরা যদি করি, হ্যাঁ, তাহলে কি হবে, আমরা এটা সুন্দরভাবে অন্তত এই আইটেমটা আমরা সুন্দরভাবে কী করতে পারবো, পূরণ করতে পারবো। তাহলে এই যে নয়টি যে বাক্যাংশ দেওয়া আছে, 9টি বাক্যাংশ, আচ্ছা এই 9টি বাক্যাংশ ছাড়াও আরও একটা বিষয় আমি আলোচনা করিনি, সেটা হলো যে এখানে সম্পূর্ণ ক্লোজ দেওয়া আছে আর ফ্রেজ দ্বারাও কিন্তু ইনকমপ্লিট সেন্টেন্স কমপ্লিট হয়। ফ্রেজ দ্বারাও, তাহলে ফ্রেজ দ্বারাও কমপ্লিট হয়। ফ্রেজটা কি? ফ্রেজ হলো কি? শব্দগুচ্ছ। তাহলে আমরা ফ্রেজটা আমরা যদি আলোচনা করতে যাই, সিম্পলভাবে আমি একটু কথা বলি এই বিষয়ে, সময় খুব কম। তো ফ্রেজ, PHRASE, তাহলে ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ। তাহলে ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। তো শব্দগুচ্ছ কি রকমের? তার মানে এই শব্দগুচ্ছতে থাকবে কি 2 বা 2 এর অধিক ওয়ার্ড থাকবে, 2 বা 2 এর অধিক ওয়ার্ড থাকবে। তো 2টি ওয়ার্ডও থাকতে পারে, 3টি ওয়ার্ডও থাকতে পারে, 4টি ওয়ার্ডও থাকতে পারে। তো এই কয়েকটি ওয়ার্ড মিলে কিন্তু একটা কি হবে, একটা ফ্রেজ হবে। আর এটা শুধু ওটার একটা মিনিং থাকবে, আর মিনিং না থাকলে কিন্তু ফ্রেজ হবে না। তো অবশ্যই মিনিং থাকতে হবে। তো ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। আর আমি যেটা আগে যেটা আলোচনা করলাম, হ্যাঁ, এটা ক্লোজের বিষয়ে। তো ক্লোজ মানে বাক্যাংশ। তো ক্লোজে কিন্তু কি থাকে? সাবজেক্ট ভার্ব। একটা ক্লোজে কি থাকে? সাবজেক্ট ভার্ব। একটা ক্লোজ CLUSE, ক্লোজে কি থাকবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অন্যান্য। এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু সাবজেক্ট ভার্ব অবশ্যই থাকবে। একটা ক্লোজে সাবজেক্ট ভার্ব অবশ্যই থাকবে, কিন্তু এই ফ্রেজে কি থাকবে? সাবজেক্ট থাকবে না। এই ফ্রেজে কি থাকবে না? সাবজেক্ট থাকবে না। যেমন মনে করো টু গো, যাইতে একটা ফ্রেজ, টু গো হোম, বাড়ি যাইতে, টু গো হোম, বাড়ি যাইতে একটা ফ্রেজ হয়ে গেল, এটা ফ্রেজ হয়ে গেল। হতে পারে হ্যাঁ, গোয়িং টু ঢাকা, গোয়িং টু ঢাকা হতে পারে। তাহলে একটা ফ্রেজে কি থাকে না? সাবজেক্ট থাকে না। কিন্তু একটা ক্লোজে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। তো আমরা এখানে যে ক্লোজগুলো লিখেছি, প্রত্যেকটা ক্লোজে প্রায় কি দেখতে পাই আমরা? একটা করে সাবজেক্ট দেখতে পাই। অবশ্যই সাবজেক্ট আছে এবং ভার্ব আছে। কিন্তু আমরা এখানে যখন ফ্রেজ তৈরি করব, ফ্রেজে কিন্তু কোনো সাবজেক্ট থাকবে না, কোনো সাবজেক্ট থাকবে না। কি থাকবে? 2 বা 2 এর অধিক ওয়ার্ড পাশাপাশি থাকবে এবং সেটা একটা অর্থ প্রকাশ করবে। যেমন ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, যেমন আ বেড অফ রোজেস, হ্যাঁ, ক্যাটস অ্যান্ড ডগস, এই যে এগুলো কিন্তু একটা ফ্রেজ। তো এগুলো দিয়েও অনেক সময় কি হতে পারে, কোনো ইনকমপ্লিট সেন্টেন্স, হ্যাঁ, আমাদের কি করতে হতে পারে, পূর্ণ করতে হতে পারে কোনো কি দিয়ে, ফ্রেজ দিয়ে। তো আমরা সেদিকটাও লক্ষ্য রাখবো। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যতটুকু অভিজ্ঞতা, তাতে করে দেখা যায় যে আমাদের এই ইনকমপ্লিট সেন্টেন্সগুলো হ্যাঁ এইভাবেই থাকে এবং আমরা এই সকল ফ্রেজ দিয়ে হ্যাঁ চেষ্টা করবো সেগুলো পূরণ করার জন্য। তো আজকে আপাতত আমাদের এই পর্যন্তই শেষ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এগুলো সুন্দর করে অভ্যাস করার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।